প্রথমেই বলে রাখি এই ভূস্বর্গ সিরিজের শেষ পর্বটি আসতে একটু দেরি হয়ে গেল, এর জন্য আমরা দুঃখিত। কারণ এখানে শুধু ছবি এবং ফিরে আসার গল্পটুকু রাখিনি, আমরা চেয়েছি গোটা ভূস্বর্গ ট্রিপটি তার মধ্যে আমাদের ভালো লাগা, আমাদের খারাপ লাগা সেগুলো তুলে ধরতে, যাতে আমাদের যারা ভিউয়াররা আছেন তাদের পরবর্তীকালে তারা যদি যেতে চান, যদি কোনো কাজে লাগে। এই মাত্র ফ্লাইং ক্লাউডসের ভূস্বর্গ ভ্রমণের আজ শেষ পর্ব। আমরা আজ পহেলগাম থেকে নেমে যাব পাঠানকোট। ওয়েলকাম টু দি লাস্ট পার্ট অফ ভূস্বর্গ। এটা তো তাও ঠিক আছে। হোয়াট ইজ দিস? আজ 3রা নভেম্বর 2023। কাল রাতে একটু বৃষ্টি হয়েছিল, তাই আজকে খুব সম্ভবত পহেলগামের প্রথম তুষারপাত। হোটেল নূরমহলে আমাদের দুদিনের আস্তানা ছেড়ে আজ আবার আমরা পথে, সারাদিন পথেই থাকবো আজকে। দেখা যাক কখন পৌঁছাই। GPS set, both already out on the road. যাত্রা শুরু হলো। ঘড়িতে এখন 8:30। লিডারকে পাশে নিয়ে আমরা এগিয়ে চললাম পাহাড়ি রাস্তায়। খারাপ লাগছে পহেলগামকে ছেড়ে যেতে, এত সুন্দর প্রকৃতি। একটু দাঁড়ালাম। অ্যাকচুয়ালি পহেলগামে হোটেল নূরমহলের আদর যত্ন, সমস্ত পরিবেশ, মানে পহেলগামের আশপাশ, আরু ভ্যালি, বেতাব ভ্যালি, তার পরিবেশ, প্রকৃতি, রাস্তাঘাট, মানুষজন, তারপর পহেলগামের ওয়াইল্ড লাইফ, না দেখা অনেক জিনিস দেখা হলো। তারপর পাতাঝরা গাছের অপরূপ রূপ। এই চিনার গাছটি আসার সময় যেন মনে হচ্ছে আরও বেশি লাল দেখেছিলাম। সব মিলিয়ে পহেলগামের প্রতি একটা অন্যরকম আনুকূল এসে গেছে, বায়াসড হয়ে গেছে, কিছু করার নেই। একটা কথা বলি, এখানে আসার সময় আমরা একটা শর্টকাট ধরেছিলাম, আপনাদের মনে আছে হয়তো, একটা ওই আপেল বাগান ঘেরা সুন্দর পথ। আমরা ভেবেছিলাম শর্টকাট, কিন্তু আদতে ওটা বোধহয় শর্টকাট ছিল না, কারণ ম্যাপ দেখে তাই মনে হলো। তাই আমরা বড় রাস্তা ধরেই যাওয়া ঠিক করলাম। আর এই সামনে আমরা আবার সেই বানিহালের রাস্তাটায় এসে পড়লাম, বড় 6 লেন হাইওয়ে। এইখানে রাস্তা তৈরি হচ্ছে, ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে, যার জন্য বেশ কয়েক কিলোমিটার ধরে একটা চলছে। তো আমরা জিজ্ঞাসা করে জম্মুর রাস্তায় এগলাম, এই যানজটটা এড়িয়ে যেতে পারলাম। আমরা মোটর সাইকেলে আছি। শ্যামাপ্রসাদ টানেল। এক পশলা বৃষ্টি এসে একটু ভেজালো, রেনকোট বার করার আগেই আবার থেমে গেল বৃষ্টি। আমরা অন্য আরেকটা রাস্তা ধরলাম পাঠানকোটের উদ্দেশ্যে, পাহাড়ি রাস্তা, জঙ্গলে ঘেরা, সেটা রিজু বলবে। হ্যাঁ, তো বাবাকে রেস্ট দেওয়ার পর আমরা এই রাস্তাটা দিয়ে কন্টিনিউ করলাম। এই রাস্তাটা আসলে আমাদের জম্মুকে বাইপাস করে ওই ভিড়টা এড়িয়ে গিয়ে সোজা আমাদের হীরানগরে গিয়ে জয়েন করাবে পাঠানকোটের ওই মেন রোডটা। তো এই রাস্তাটা মানসার লেকের পাশ দিয়ে যায়, সেটাও একটা টুরিস্ট ডেস্টিনেশন। বলতে বলতেই চলে এলো মানসার লেক। তো আশপাশে দেখতেই পাচ্ছেন প্রচুর থাকার জায়গা ফেগা আছে, খাবার জায়গাটা বেশ ভালো, কিন্তু রাস্তা থেকে খুব একটা লেকের ভিউ নেই।
অল্প খানিকক্ষণ। এই যে দেখুন ডান দিকে লরিটার পেছনে এক চিলতে দেখা গেল। জায়গাটা মোটামুটি ভালো, খারাপ না। এই যে দেখা যাচ্ছে মানসার লেক। রাস্তায় প্রচুর গাড়ি না থাকায় রাস্তাটা দিয়ে চালাতে বেশ মজা হচ্ছিল। আর দেখুন চলে এলাম রামকোটের কাছে। এইখানে বলে রাখা উচিত যে এই পাশ দিয়ে একখানা বাইক বেরোলো, এইরকম কিন্তু এই রাস্তায় প্রচুর, যেহেতু মানে ভেহিকেলের নাম্বার অফ ভেহিকেলস খুব কম এই রাস্তাটায়, এইরকম প্রচুর। আর কিছু কিছু জায়গায় রাস্তাটার বেশ খারাপ। তা হলেও জম্মুর এখন হাই রোডটা যতদিন না হচ্ছে ততদিন এই রাস্তাটা খুবই ভালো। এই আমরা হাই রোডে কানেক্টেড হয়ে গেলাম। এখন আবার সেম 100 এর আশপাশে আমরা স্পিড মেনটেন করে পাঠানকোট ঢোকার প্ল্যান করব। গুড মর্নিং ফ্রম মেহের হোটেল পাঠানকোট। কাল আমরা এই 6টা নাগাদ পৌঁছেছিলাম এখানে। আজ এখন 6:45 বাজে। আমরা বেরিয়ে যাচ্ছি যমুনা এনক্লেভের উদ্দেশ্যে। দেখুন একটা বাড়ি বাঁহাতে সামনে একটা লরির প্রতিকৃতি করা লরি বাড়ি, ট্রাক হাউস। আপাতত লেভেল ক্রসিংয়ের সামনে ট্রেন যাচ্ছে। আবার আর একটা এই ছেড়েছে। এবার আমরা চললাম। এখনো হাই রোড এই সামনে দেখা যাচ্ছে। আমাদের এদিকে গিয়ে আবার বাঁদিকে ঘুরতে হবে। দেখুন এখানে কিন্তু ভোর হয় অনেক দেরিতে। এখন 7টা অনেকক্ষণ বেজে গেছে। এই সূর্য উঠছে, আকাশ লাল হয়ে আছে। দিল্লি 487, আম্বালা 287, জলন্ধর 112 কিলোমিটার্স। তো ভালোই যাচ্ছি আমরা। এখানে জলন্ধর ধাবায় এসছি, জলন্ধর হাভেলি। এখানে একখানা পোস্টার রয়েছে। পোস্টারটা এক্সেপ্ট ওয়াটার লেখা উচিত ছিল, জল ছাড়া। কুরুক্ষেত্র 126, দিল্লি 280 কিলোমিটার্স। গুড মর্নিং সবাইকে। আই এম ব্যাক এগেন। এই তো সেম রাস্তা আমরা যেটা দিয়ে এসেছিলাম। মন একটু খারাপ হচ্ছে, আর গাড়িরাও আমাদেরকে ইন্ডিকেটর না দিয়ে বা না জানিয়ে পেছন দিয়ে খুব তাড়াতাড়ি ওভারটেক করছে। মনও খারাপ, একটু রাগও হচ্ছে। আমরা আবার আসার একটা প্ল্যান করছি, আর একটা নতুন ভিডিও সিরিজ বানানোর প্ল্যান করছি, একটা আরও বড় ট্রিপ বানানোর প্ল্যান করছি। দেখতে থাকুন নাকি। আমরা কাছাকাছি এসে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমরা এখন কার্নাল হাভেলিতে। রিজু আর সুমন্ত এখানে আর একটু খাওয়া দাওয়া করবে। আমার জন্য রিজু কোল্ড কফি নিয়ে এসছে। এখন একটু কোল্ড কফিটা খাবো, তারপর ওরা এলে বেরিয়ে পড়বো। মান্নাত হাভেলি, কুরুক্ষেত্র। আজ শনিবার রবিবারে সন্ধ্যের দিকে দিল্লির রাস্তায় যে জ্যাম হয় সে কথা সুমন্ত আগেই আমাদের সাবধান করেছিল। আমরাও চেষ্টা করেছিলাম ফাঁকা রাস্তায় যতদূর সম্ভব মেকআপ করার, কিন্তু সেই জ্যাম আর এড়াতে পারলাম না। সন্ধ্যের জ্যাম কি আর করা যাবে। ঠিক আছে, ডিলেড হলাম।
কিন্তু আলটিমেটলি এই এসে পৌঁছলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এটা হচ্ছে একটা আড্ডা, আমাদের গোটা ট্রিপের একখানা জট ডাউন সামারি কাইন্ড অফ গোয়িং ডাউন দ্য মেমোরি লেন্স যাকে বলে। কেউ যদি আসে তো তার জন্য সুবিধা হবে যে রাস্তাটা আমরা কিরম ভাবে গেছি বা আমাদের কি কি ফুটনোটস আছে এইসব আর কি। হ্যাঁ, তো 29 তারিখ থেকে আমাদের শুরু। আমাদের বেরোনো হয়েছিল অ্যারাউন্ড 5:31। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। হ্যাঁ, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতেই হবে আমাদের। আমরা দিল্লি থেকে বেরোনোর পর সমুদ্রদা চালাচ্ছিল হিমালয়ান, আমি পিলিয়ন, হিমালয়ান ওর হিমু, আর বাবা চালাচ্ছিল ভূতকে। ভূত আর হিমু মিলে আমরা প্রথম গেলাম হচ্ছে ওই ব্রিজ নামুন্ডা জায়গার এখানে, একটা ক্যানালের পাশ দিয়ে যাচ্ছিলাম, রাইট? তো ক্যানালটা পেরিয়ে একটা খারাপ রাস্তা পড়েছিল। খারাপ নয়, ঠিক একটু অফরোডিং হলো, একটা মাটির রাস্তা, একখানা উঁচু রাস্তা পেরোলাম ওইখানে, তারপরেই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে চাটা খেলাম। দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট। এটা সকালবেলা ওই ওরম একটা জায়গা দিয়ে পাস করতে কিন্তু খুব ভালো লাগছিল। আমরা গ্রাম বাংলা নিয়ে বলি, এটা হলো আমাদের গ্রাম হরিয়ানা। কিন্তু রাস্তাটা সত্যি খুব ভালো। এটার পর মেন পানিপথের হাই রোডটাকে মানে বাইপাস করছে যাতে তাড়াতাড়ি পৌঁছই। আমাদের নেক্সট স্টপ কার্নাল ক্রস করে আমরা ফুয়েলা, তারপর আমরা আম্বালার পর আমরা ফার্স্ট দাঁড়ালাম। আমরা কি করছিলাম, যত ভালো ভালো রেস্টুরেন্ট গুলো আমরা পরের পর মিস করে যাচ্ছি, খালি ভাবছিলাম যে আসবে আসবে একটা কিছু আসবে। রাস্তা এত ভালো, আমরা আমাদের স্ট্যাটিক পেস চলছিল। হ্যাঁ, এখানে যদি দেখা যায় আম্বালা ঠিক ক্রস করেই কিছুটা গিয়ে এইখানে আমরা দাঁড়িয়েছি, এই যে রাইট। সকালবেলা কফি আর আলু কা পরাঠা, খাওয়াটাও বেশ, কফিটা খুব ভালো ছিল। এর পরের রাস্তাটা কিন্তু আমার খুব প্রিয়, লুধিয়ানা অব্দি অলমোস্ট স্ট্রেট। মানে হচ্ছে একটা ডেটার পর থেকে এই স্ট্রেচটা শুরু। এই যে এই স্ট্রেচটা হচ্ছে আমাদের 12টা থেকে প্রায় 3টে পর্যন্ত। এইটার ডিস্টেন্সটা হচ্ছে, এই যে লিখেছে মোটরসাইক্লিং 2 hours 38 minutes বৈষ্ণো দেবী ধাবা থেকে। হ্যাঁ 3 ঘন্টায় আমরা 164 কিলোমিটার চালিয়েছি, মানে আমাদের এভার মোর দেন 50। আমরা যখন স্টার্ট করেছিলাম তখন এত কুয়াশা, মানে একটু অন্ধকার অন্ধকার, তখন একটু স্লো চলছিলাম আমরা, কিন্তু যেটাকে বলে যে ওপেনিং একরকম হয়েছে, কিন্তু মিডল অর্ডারটা আমাদের খুব ভালো ছিল, মানে আমরা ঠিকঠাক পেসটা আবার রিগেন করতে পেরেছিলাম। আমরা লুধিয়ানার পর একটা কাট নিয়ে ঢুকলাম, এই ঢোকার পর জলন্ধর, তারপর আমরা এখান থেকে বেরিয়ে এই রাস্তাটাও খুব সুন্দর ছিল, খালসা ধাবাটাও। টোটাল 103 কিলোমিটার। ওইখানেই ওখানে ওনার আমাদের বললেন, ওই বয়স্ক ভদ্রলোক বসে, ওখানে একটা সমস্যা আছে, ড্যাম ট্যাম আছে, তোমাদের একটু টাইম লাগবে, ব্রিজের কনস্ট্রাকশন। হ্যাঁ, এই যে সময়টা বিকেল 3টে থেকে 5টা অবধি আমরা বোধহয় এই রাস্তাটায় ঢুকে গেছিলাম না, পাশ দিয়ে ট্রেনটা ছিল, তার ঠিক পাশে রাস্তাটা, আর সূর্যটা আস্তে আস্তে ঢুকে লেফট থেকে, ওইটা কিন্তু একটা দারুণ একটা পরিবেশ তৈরি করেছিল। কিন্তু হ্যাঁ, তারপরে একটা সিরাপ ইনসিডেন্ট হলো, আমার ব্যাগ থেকে সিরাপ লি করে ইমুর চাকায় পড়তে শুরু করলো। ড্যান ব্রাউনের ইনফার্নো পুরো সিরাপে মাখামাখি, ওই বইটা আর পড়াই গেল, লাস্ট দিন পর্যন্ত ঢুকলো বইটা। খালসা দাবা থেকে 103 কিলোমিটার, জলন্ধর থেকে পাঠানকোট এসেছি আমরা 2.5 ঘন্টার মতন, পাঠানকোট থেকে জম্মু ঢুকেছি 85 কিলোমিটার, সেম অ্যামাউন্ট। এরপর আমরা ওখানে জম্মু পৌঁছে যেতে যেতে রাস্তার পাশেই দেখলাম সত্যম হোটেল, খুব ভালো হোটেল। মানে 2 ঘন্টা মতন আমাদের এক্সট্রা ওই জ্যামের জন্য ওখানে হেল্প হয়েছিল। এনিওয়ে, এ তো হতেই পারে, 600 কিলোমিটারের ওপর একখানা জার্নি করছি। আমরা পরের দিন শুরু করলাম সত্যম হোটেল থেকে। ফার্স্ট আমাদের কোথায় স্টপ, এটা হচ্ছে উধমপুর, মানে আমরা 1.5 ঘন্টায় উধমপুর পৌঁছে গেছি জম্মু থেকে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর ছিল, ভালোই চালিয়েছি, আর হাইট গেইন করেছি। এই পার্টটা সুমন্তদা আর বাবাই চালাচ্ছিল। এর মধ্যে কিন্তু বলে রাখা ভালো, আমি কিন্তু নিউবি রাইডার, একদম প্রথমবার আমি হিমালয়ান নিয়ে এই পাহাড়ে উঠেছি। এর পরের জার্নিটা হচ্ছে আমাদের লাঞ্চ অব্দি। এরপরে তো আমরা ডিরেক্ট একবার এতে শ্রীনগরে ঢুকে গেলাম বোধহয় ওই জায়গাটায় কোনো জ্যাম আমাদের ঘুরিয়ে দিল যেখানে। হ্যাঁ, এরপর এই টানেল শেষ হলো, ওইখানে টানেল শেষ হলো। ইন্ডিয়ার লংগেস্ট টানেলেই ফার্স্টে ঢুকলাম আমরা। হ্যাঁ, এটা আমারও এত বড় টানেল আমি কোনোদিন ঢুকিনি। আমি মানালিরটাই চালিয়েছি, বাট দিস ওয়ান ওয়াজ। তার মধ্যে ব্যাপার হচ্ছে গাড়িগুলো ওখানেও ওভারটেক করছে, আমরা তো ওখানে 50-50 তে চালাচ্ছিলাম। তারপর বানিহালের এই দিকে স্ট্রেচের রাস্তাটা কিন্তু খুব একটা ভালো ছিল না। বাজারটাও এই আরেকটা টানেল, বানিহাল টানেল, আগেরটা শ্যামাপ্রসাদ, বানিহাল টানেল, এই স্ট্রেচটা হচ্ছে বানিহাল টানেল। এরপর শ্রীনগরের দিকে ডাইরেক্ট ওই লম্বা রাস্তা, যেখানে এয়ার স্ট্রিপটা ছিল, আমরা হু করে চলে এলাম। ওই রাস্তাটাই আমরা আমাদের আসা এবং যাওয়া দুসময় সব থেকে বেশি স্পিডে চালিয়েছি। ওখানে কিন্তু মানুষ কিন্তু উইদাউট এনি ইন্টিমেশন গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছে, অ্যাক্রস একদম। একটু যেটা মনে হয় সাবধানতা নিয়ে চালানো, যেখানে একজন বাঙালির সাথে আলাপ হলো। হ্যাঁ, বাঙালি আর্মি অফিসার। অ্যাকচুয়ালি আমার গাড়িটা তো পশ্চিমবাংলা, দেখে এলেন, গল্প করলেন আমাদের সাথে।
আমরা ডাইরেক্ট শ্রীনগর ঢুকলাম, হোটেল ঢুকলাম। প্যারাডাইস। শ্রীনগরে এলাম, ভূস্বর্গে হ্যাঁ। পৌঁছলাম। আমরা শ্রীনগর থেকে গুলমার্গ যাব, যেহেতু আমরা মোটর বাইকে জিপিএস ফলো করে যাইনি আর কি, সেই জন্য ম্যাপে আমাদের ডিরেকশনটা একদম স্ট্রেট লাইন, মানে স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট যোগ করে টেনে দিয়েছে আর কি। একবার পাহাড়ে ওঠার পর থেকে ওই কনস্ট্যান্ট হলুদ অরেঞ্জ কালারের কালার অফ ফল, এটা প্রথম দেখলাম আমাদের ট্রিপে, অটাম ফল। আমরা জেকেটিডিসি ডিপার্টমেন্টে গিয়ে পৌঁছলাম। হ্যাঁ, জেকেটিডিসি তে যখন থাকার বিষয়, জল নিয়ে গেলে সব থেকে ভালো হয় যদি গাড়িতে যাও। হোটেলের মতো তো নয়, রোজকার যা দরকার সেগুলো নিজে আগে করে থেকে নেয়। তৈরি হয়ে ভালো। আর গুলমার্গ নিয়ে তো সেরকম কিছু বলার নেই, কারণ ব্লগটা পুরোটাই শুধু গুলমার্গ ঘোরা নিয়েই হয়েছে। ব্লগ আমাদের কথা বলছে। হ্যাঁ, তারপর টাইম ল্যাপসটা করা হলো। এরম ঠান্ডা, মানে আমি তো বেরিয়ে আমি দেখছি ঠান্ডাটা আর কমছে না। মানে প্রথমে সোয়েট শার্ট, তার উপর একটা লেয়ার জ্যাকেট পরে প্রথমে বেরিয়েছি, তাও ঠান্ডা কমছে না, তার উপর আবার একটা জ্যাকেট পরেছি। আমি দেখছি তখনও কিছু হচ্ছে না। তখন মেশো একটু কড়া চা করে দিল, আর শীতটা আস্তে আস্তে কমলো। ঠিক আছে, পরের দিনে যাই। ডে অফ রিটার্ন ফ্রম গুলমার্গ। আর শ্রীনগরে পৌঁছে আমরা আবার আমাদের ভূত এবং হিমু অ্যাক্টিভ হয়ে গেল। হ্যাঁ। শ্রীনগরে আমাদের না থাকার কারণ ফটোগ্রাফিক ওয়েদার ছিল না, বাট শ্রীনগরে কিন্তু অনেক কিছু দেখার আছে। আমাদের হাতে তো বিশেষ সময় ছিল, পেহেলগামের জন্য আমরা ডিসিশনটা নিলাম। এই যে আমরা সকালবেলা গাড়ি করে তো শ্রীনগরে এলাম, গাড়িগুলো তো প্যারাডাইসেই রাখা ছিল। ওরা আমাদের গাড়ি ঠিকঠাকই রেখেছে। তারপরে একটা রাস্তায় ঢুকলাম যেখানে তো শুধু অ্যাপেলের বনের মাঝখান দিয়ে রাস্তা। শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার রাস্তাটা, মানে যে রাস্তা দিয়ে আমরা বানিহাল টানেল ক্রস করে শ্রীনগরে এসেছিলাম, সেই রাস্তাটা দিয়ে অনেকখানি আসতে হয়। যাওয়ার সময় আমরা একটা শর্টকাট ধরেছি গ্রামের মধ্যে দিয়ে। আমরা শর্টকাট নিয়ে এইখানে ঢুকে গেছিলাম। আমাদের সঙ্গম হয়ে এইখান দিয়েও যাওয়া যায়, এটা হচ্ছে হাইওয়ে। ফেরার সময় রাস্তাটা এইখান দিয়ে এসছে কোথাও, এই জায়গাটা এই তো এখানে স্ট্রেট হাইওয়ে দিয়ে পড়ছে। তারপর তো নদী ধরে আমরা সুন্দর লিডার নদীর পাশ দিয়ে দিয়ে পেহেলগাম পৌঁছে গেলাম। হ্যাঁ, আমাদের স্টে ছিল নূর মহল। গোটা ট্রিপের ভেতরে সব Everything. থেকে ভালো হোস্ট। হ্যাঁ। আর আমরা এদিকে হোটেলের কুকের কাছ থেকে খেয়ে এত ফার্স্ট ডিনার, মানে ওনাকে যে বলা হয়েছিল, এটাই আমাদের ভালো লাগে, ওনাকে বলা হয়েছিল বাড়িতে আপনারা যে যে খাবারটা খান সেই রকম করে। এক বাড়ির খাবার, বাট ডিফারেন্ট ফ্লেভার এন্ড টেস্ট। পেহেলগামের পরের দিন সকালবেলা আমাদের বার্ডের সেশনটা নিশ্চয়ই দেখেছেন, ওটা তো দুর্ধর্ষ ছিল। আমার প্রথম দেখা হিমালয়ান উইজেল। আমারও ভারী সুন্দর না? একটা কমলা রঙের একখানা, মানে আমাদের আমাদের যে এখানে বেজি পাওয়া যায় না, তার বেজির থেকেও থেকে ছোট। আর একটা কথা বলি, যে পাখিগুলো, ছোট পাখিগুলো যেগুলো দেখিয়েছি, হয়তো আপনারা আইবিস বিল পাবেন কিনা বলতে পারি না, যেটা বড় পাখি বাঁকানো ঠোঁট যাকে দেখলে। অন্য পাখিগুলো আপনারা যদি ওই ভালো করে ওই জায়গাটা আরেকবার দেখে নেন, ভারতের যে কোনো ঝর্ণা, যে কোনো মানে পাহাড়ি নদী, সেখানে এদের এই তিনটেকে আপনি পাবেনই পাবেন, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, একদম খুব বেলা হয়ে গেল বা খুব ক্রাউডেড জায়গা, তার কাছে প্রচুর লোকজন, তখন হয়তো ভয়ে আসে না। আচ্ছা, পরের দিনের ট্রিপের একটা বলার বিষয়, সেটা হচ্ছে আমরা প্ল্যান করেছিলাম হচ্ছে আগে আরুভ্যালি যাব, তারপর বেতাব ভ্যালি যাবো। আরুভ্যালিটা ইজ আ বিট ফার কম্পেয়ার টু বেতাব ভ্যালি। রাস্তা দুটোরই খুব সুন্দর। আপনারা দেখেছেন রাস্তার সিনিক বিউটি নিয়ে তো কোনো কথাই হবে না, কিন্তু রাস্তার কন্ডিশনও খুব, কন্ডিশনটাও খুব ভালো। দুর্ভাগ্য তখন আমাদের পেছনে কালো মেঘ দৌড়চ্ছিল, তাই নাহলে আরেকটু টাইম দেওয়া যেত বেতাব ভ্যালি। পরে তো বৃষ্টি এলো, আমরা সিফার থেকে ফিরে আসা। কিন্তু আমাদের তো সিফার রেস্টুরেন্ট ডাকছিল, উই ওয়ার স্মেলিং ক্রাউড। আসলে আমি এই ট্রিপের আগে দেখে নিয়েছি কাশ্মীরের ভালো ভালো খাবার কি কি আছে। আমাদের হোটেলের পাশেই ছিল সিফার বলে রেস্টুরেন্টটা, ওরা ট্রাউট প্রিপেয়ার করে। আর এখানে যদি খেতে হয় দুটো উপায়, এক রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করতে পারেন, আরেকটা উপায় হচ্ছে যদি কাঁচা ট্রাউট জোগাড় করা যায়, তাহলে এই পেহেলগাম বাজারে অনেক জায়গায় বড় কড়ায় তেল নিয়ে বসে থাকে লোকজন, ওদেরকে গিয়ে টাকা দিলে ওরা কিন্তু ভেজে দিতে পারে। কিন্তু মোটামুটি কাশ্মীরে গেলে ট্রাউট মাছটা ট্রাই করো। ট্রাউট আর ওয়াজওয়ান। ওয়াজওয়ানটা এত ভালোভাবে খাবো, আমাদের শ্রীনগরের সময় বলা হয়নি। ওটা আমাদের হোটেল থেকে রিকমেন্ড করে দিয়েছিল। করে দ্যাট ওয়াজ দ্য থিং ফ্রম দ্যাট হোটেল। আমার বেতাব ভ্যালিটার একটা হয়েছে, অতটা একটা জায়গাকে ঘিরে দেওয়াটা উচিত। এত টাকা করে টিকিট করেছে, উপর থেকে দেখা যায়, কিন্তু সেখান থেকে ছবি টবি তুললাম না, ওরা নিচে গিয়ে দেখো। ওর থেকে বেটার ওই রেলওয়ের কটেজটা ছিল যেখানে নদীর পাড়ে, যেটা তুমি দিয়েছো, ওটা অসাধারণ। ওটা এখনো পর্যন্ত কেউ জানালেন না। আবার আবেদন রাখছি, যদি কেউ জানেন এটা কিভাবে বুকিং করা যায়, দয়া করে জানাবেন, এবং আমরা খুব উৎসাহী। পরের দিনে যাই আমাদের রিটার্ন জার্নি, এই ব্লগে যেটা আছে। হ্যাঁ, এবারে যা জানি যে কোনো ক্লিপিংস দেখাচ্ছি না, কারণ এটা আপনারা শব্দ দেখে, আমরা যখন পাঠানকোটের দিকে আসছি, বাইক গেল, এইভাবে বাইক চালিয়ে এরকম করার কোনো মানে হয় না। এনিওয়ে, আমরা যাওয়ার সময় এরকম কোন একটা
একটা জায়গা দিয়ে, আর ফেরার সময় এইটা হচ্ছে অ্যাকচুয়াল ওদের হাইওয়ে। এইখান থেকে আমরা মেন রোডে উঠে আমরা যে নর্মাল সোজা যে রুটটা যেটা দিয়ে এসেছিলাম জম্মু থেকে, সেটা না নিয়ে জম্মুটাকে বাইপাস করে ওই রাস্তা অসাধারণ জঙ্গলের মধ্যে দিয়ে, কিন্তু বড্ড ভাঙাচোরা রাস্তা, মানে ভাঙাচোরা আমাদের রাস্তা, ওই মানে টু হুইলারের পক্ষে একটু। এটা হচ্ছে আমরা শ্যামাপ্রসাদ ঢোকার আগে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করলাম, রাজমা চাওয়াল এক পলা গলানো বাটার, এটা পেটেন্ট একদম পাঞ্জাবের। এরপর আমরা উধমপুর ঢোকার পর জম্মুটাকে বাইপাস করলাম। এখান থেকে স্ট্রেট গেলে আমরা যে রাস্তা দিয়ে এসেছি, আর আমরা এখান দিয়ে ঢুকে গেলাম ওই যে পাহাড়ি রাস্তা, দারুণ রাস্তা। এইখান থেকে সাম্বাতে আমরা মেন রোড ধরে ডাইরেক্ট নেমে এলাম পাঠান। হোটেলটা ভালোই ছিল, 1500 টাকা মতন পড়লো আমাদের। গাড়িগুলো রাখাও ওদের নিজস্ব জায়গা ছিল। তারপর নেক্সট দিনে চলে যাই। পাঠানকোট থেকে আমরা দিল্লি এলাম, ভালোই এসছি। হ্যাঁ আমরা যা ট্রেনেছি লংগেস্ট। পেহেলগাম থেকে পাঠানকোট এলাম 290 কিলোমিটার, আর পরের দিন আমাদের পড়ে রইলো 505 কিলোমিটার। তো আমরা পাঠানকোটের হোটেল থেকে স্টার্ট করলাম 7:05 গুগলের অনুযায়ী। হ্যাঁ, আমরা কিন্তু প্রত্যেকদিন সকাল রাত্রিবেলা শোয়ার আগে আমরা ভাবতাম যে কালকে 6টায় বেরোতে হবেই, কিন্তু পাঠানকোটের রাস্তার যে ভিডিওটা আছে সেটা দেখলে দেখা যাবে ওখানে কিন্তু 7টার সময় আমরা যখন আসছি তখন কিন্তু আকাশ লাল, কিন্তু আমরা পুরো হাই রোডটা ফাঁকায় অনেকখানি চালিয়েছি। এই তো দেখো, প্রথম 7:05 বেরিয়ে 24 মিনিটের ভেতরে আমরা 24 কিলোমিটার চলে এসেছি। 1.5 ঘন্টায় আমরা 100 কিলোমিটার চলে এসেছি, পরে 1.5 ঘন্টায়। হ্যাঁ, তারপরে এলাম এটা জালন্ধরের একটা হাভেলি, সেখানে আমরা খেলাম ছোলে ভটুরে। আমি খেয়েছিলাম অবশ্য ধোসা। যারা নর্থ ইন্ডিয়ায় ট্রিপ করবে, যদি রোড সাইড কোনো ক্যাফে আপনারা করেন, হাভেলি চেইনস অফ হোটেল, এটা কিন্তু মানে থ্রু আউট নর্থ ইন্ডিয়া আছে, আর ওইটাকে কিন্তু মানে আপনারা ট্রাই করতে পারেন। ভীষণ ভালো কোয়ালিটি খাবার, 24/7 খোলা থাকে। আর আরেকটা যেটা কারণ হাভেলিতে দাঁড়ানো, পরিষ্কার বাত। তারপর আমরা 106 কিলোমিটার এসেছি 1.5 ঘন্টা। এখানে ওই আমরা টি ব্রেক। তারপর আমরা দাঁড়ালাম হচ্ছে এইখানের একটা হাভেলিতে, এটা হচ্ছে এটা আমাদের হচ্ছে আবার হাভেলি পোস্ট লাঞ্চ। এখানে দেখাচ্ছে কুরুক্ষেত্র হাভেলি, অ্যাকচুয়ালি ওটা ছিল কার্নাল হাভেলি। পাপড়ি চাট খেয়েছি, সুমন্তদা দোসাই খেয়েছিল। আবার এরপর দিল্লির ঢুকে কাশ্মীরি গেটের পর থেকে, হ্যাঁ এই লাস্ট 150 কিলোমিটার আসতে আমাদের 3.5 ঘন্টার মতো লাগলো। স্পেসিফিক্যালি লাস্ট 50 কিলোমিটার তো 2 ঘন্টার কাছাকাছি লেগেছে। তো আমরা পৌঁছেছি 6:30 ঢুকে গেছি। এই ট্রিপ রিলেটেড আমার কিছু প্রশ্ন আছে। কোন সময়টা বাইক নিয়ে মনে হয়েছে যে হ্যাঁ, যদি চালাতে হয় আমি এরম রাস্তায় চালাবো, না হলে চালাবো? আমার জন্য হচ্ছে এর আগের ব্লগে যেটা ছিল আটু ভ্যালি আর বেতাব ভ্যালি, চালিয়ে এর থেকে মজা আমি আর এর আগে পাইনি আর কি। আমার যে জায়গাগুলো আমি চালিয়েছি, মানে একটা স্ট্রেচে 600 উপর একদিনে চালানোটা আগে কোনোদিন চালাই পারলাম, তার মানে কনফিডেন্স একটা। আমি যদি বলি, দুটো স্ট্রেচ আছে আমার শ্রীনগর থেকে পেহেলগাঁও, যেটা ওই অ্যাপেল গার্ডেনের মধ্যে দিয়ে গেলাম, তারপরে পেহেলগাঁওতে গিয়ে আড়ু ভ্যালি বেতাব ভ্যালি। অসাধারণ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার, যে আমাদের কাশ্মীর নিয়ে যে ফেমাস লাইনটা যেটা আমির খুসরো লিখেছে, গার ফিরদৌস বার রুয়ে জামিয়াস হামিয়াস্তো হামিয়াস্তো হামিয়াস, মানে পৃথিবীতে যদি কোথাও স্বর্গ হয় তাহলে সেটা এখানেই, সেটা এখানেই, সেটাই। কাশ্মীর ট্রিপটায় কোনখান থেকে মনে হয়েছে যে এই কোটেশনটা এই জায়গার জন্য একদম ম্যাপ? গুলমার্গ আমার কাছে খুব সুন্দর লেগেছে। ওই ভ্যালিটা, গন্ডোলায় চেপে যাওয়া, উপর থেকে নিচটা দেখা, বিশেষ করে রাত্রির বেলা আমরা যে হেঁটে হেঁটে একটা খোলা পাতাল, ওখানে গিয়ে আড্ডা মারছি, গান শুনছি, স্টারের ছবি তুলছি পাহাড়টাকে পেছনে রেখে। আর এই আড়ু ভ্যালি, বেতাব ভ্যালি, বিশেষ করে যেখানে যেখানে জনবসতি কম সেই জায়গাগুলো আমার খুব ভালো লেগেছে। একজন কাশ্মীরি ফটোগ্রাফারের তোলা ছবি দেখছিলাম, ইউরোপের ফল বিরাট বিখ্যাত জিনিস, ইউরোপিয়ানরা খুব গর্ব করেন, আর গর্ব করার মতনও জিনিস। তো আমি কিন্তু দেখেছি আমাদের দেশে এরকম হয়, ওই ভদ্রলোকের ছবিতে যখন চিনারের পাতাটা দেখি পাথরের উপর হয়ে আছে, তারপর উনি চিনারের ছবি তুলেছেন। এই সময়টার তোমাদের সময় হবে এরকম একটা ব্যাপার হলো, এটা মাথায় ছিল যে ফল এটা কতটা পাবো তো আমি জানতাম না। আলটিমেটলি যখন গুলমার্গ যাওয়ার পথে পেতে শুরু করলাম, যখন ইন্ডিয়ান হর্স চেস্টনাটের ঝাঁকে ঝাঁকে হলুদ পাতা গাছ দেখতে পেলাম, এই পাতা অ্যাকচুয়ালি লাল হয়, তারপর হলুদ, তারপর পড়ে যায়। আর ওই যখন যাচ্ছিলাম, সাবির ভাই বলছিলেন না, একটা লোক সংস্কৃতির মধ্যেই ঢুকে গেছে চিনার গাছটা, এরকম দৈত্যের মতন একখানা গাছকে এবং প্রতি সিজনে কত রং বদলায়। এই জিনিসটা যখন থেকে দেখতে শুরু করলাম, পেহেলগামের সামনের নদীটাকে এত ভালো ওয়াইল্ড লাইফ দেখতে পাবো আশা করিনি। তারপর আড়ু ভ্যালি যাওয়ার রাস্তাটা এবং বেতাব ভ্যালি যাওয়ার কিছুটা, মানে চোখ জুড়িয়ে গেছে আর কি, মন ভরে গেছে। তখন ভাবছিলাম যে এখন তো অনেক ট্রি ফেলিং হয়ে গেছে, গাছ কাটা হয়ে গেছে, আগে যখন ভর্তি ছিল এই উপত্যকা তখন সেটা কিরকম দেখতে লাগতো। অবশ্যই এই আমার তো যখন গুলমার্গে আমরা হেঁটে যাচ্ছিলাম গন্ডোলার দিকে, বা ওখান থেকে ফিরে এলাম, কোনো সময় সত্যি মনে হচ্ছিল যে ইউরোপিয়ান আলপস ওদের যেরকম ল্যান্ডস্কেপ গুলো হয়, কাশ্মীর অ্যাকচুয়ালি কোয়ালিফাইড ফর দ্যাট, মানে আর
যেটা আমার সুন্দর লেগেছে যে কাশ্মীরি যে আর্কিটেকচার, হিমাচলেও ওরকম টেরেন আছে, কিন্তু কাশ্মীরি আর্কিটেকচার ওদের বাড়িগুলো যেরকম সুন্দর করে করেছে, কোনো কোনো সময় সত্যি মনে হচ্ছিল যেন সুইস আল্পে আমরা বসে আছি গুলমার্গে যখন আমরা ঘুরছিলাম ওই রাস্তাগুলো দিয়ে। তো ওই জায়গাটা আমার সত্যি মনে হয়েছিল যে না, এই যে কথাটা বলেছে এটা সত্যি এই জায়গার জন্য উপযোগী, মানে এখনো সেটা আছে আর কি, মানে এখনো সেটা হারিয়ে যায়নি। নেক্সট কোয়েশ্চেন, আমরা দিল্লি থেকে স্টার্ট করেছি, আবার দিল্লিতে ফিরে এসেছি, এর মধ্যে আমরা অনেক টাইপের খাবার আমরা খেয়েছি, এর মধ্যে টপ 3 ডিশেস কি হবে আর যেটা বারবার আমরা খাবো? ওয়াজওয়ান জিনিসটা তো প্রথমবার খেয়ে একদম ছিটকে যাওয়ার মতন অবস্থা আর কি, মানে ওই রকম খাবার মানে কেউ এক্সপেক্ট করেনি ব্যাপারটা এত ভালো। হ্যাঁ, আর এটাও আমরা লাকি যে একখানা ভালো রেস্টুরেন্টে গেছিলাম। হ্যাঁ, সেই হিসেবে ওয়াজওয়ানটা তো আমি অবশ্যই সবার ওপরে রাখবো। তারপর যেটা প্রতিবার দিল্লি গেলে যেতে ইচ্ছা করে, আর এটা হচ্ছে কাবাব গলি, বাবুভাই কাবাবওয়ালা, আসলাম বাটার চিকেন, মানে জামা মসজিদ গেট নাম্বার 1। এই ট্রিপের একখানা ধকল। যখন ফার্স্ট ঘরে ঢুকলাম, ভুবি দিদি যে মাশরুম স্যুপ বানিয়ে দিয়েছিল, ওটা কোনো জবাব নেই। অ্যাকচুয়ালি খাওয়া ব্যাপারটা তো এইরকমই, মানুষ খিদে পেলেই খায়, কি খেতে ইচ্ছে করছে সেটাও একটা ব্যাপার। দেখো, যখন আমরা ওয়াজওয়ান খেতে যাচ্ছি তখন কিন্তু একটা কাশ্মীরি সেলিব্রেটরি ডিশ, তো আমরা ওটা টেস্ট করতে যাচ্ছি, একটা উত্তেজনা ছিল, খুব অল্প কয়েকটা আইটেম টেস্ট করেছি, আমরা অথেন্টিক খাইনি, প্রচুর খাওয়া হয় হ্যাঁ। অনেক, যতটুকু টেস্ট করেছি খুবই অল্প, তাহলেও আমরা টোটালি স্যাটিসফাই। এটা একরকম। আমরা যখন জম্মুতে সারাদিন 626 কিলোমিটার বোধহয় আমরা রাইড করেছি, তারপর ভাঙা রাস্তা, মানে একদম শারীরিক ক্ষমতা এবং মানসিক চাপের একেবারে মানে শেষ বিন্দু পর্যন্ত আর কি, এইসব করে যখন হোটেলটায় গেলাম, একটা খুব সুন্দর পরিচ্ছন্ন হোটেল পেলাম। ওরা বললো আমাদের এখানে খাবারের ব্যাপারে বললে এনে দেবো প্লেন রাইস আর রাজমা। এই রাজমা চাওয়ালটা নিরামিষ খাবার, যারা আমিষাশী তাদের একদম পছন্দ হবে, বাট সেই দিন সেই সময় অমৃত লেগেছিল। একটা ওই ডেস্টিনেশন রিচ করে গেছি একটা, এবং ভালোভাবে রাত্রে ঘুমোতে পাবো এই আশ্বাসটা পেয়ে গেছি, খাবারটা এলো মানে হু হু করে উড়ে গেল আর কি। আমি ট্রাউট আগে খেয়েছি, তো এই ট্রাউটটা আমার বেটার লেগেছে, মানে সিফোরের প্রিপারেশনটা ভালো ছিল। আর এক চিকেন কান্তি, এটাও কিন্তু কাশ্মীরি প্রিপারেশন, এটাও ভালো লেগেছে। আর কাশ্মীরি পোলাও, হ্যাঁ কাশ্মীরি পোলাও, যেটা তোমার ওই মানে নানান রকম জিনিস দিয়ে একখানা ঝোল, হ্যাঁ ওটাও কিন্তু দুর্দান্ত। খুব খারাপ খাবার বোধহয় এই ট্যুরে বোধহয় না, খাবারের ব্যাপারে তুমি যদি আমাকে কে আগে কে পড়ে ওটা বলাটা ঠিক হবে বলে আমার মনে হয়। ফিরে এসে সেদিনও একখানা জার্নি হয়েছে, উইকেন্ডের সিটি ট্রাফিককে ঠেলে রাস্তাটা যেন শেষ হয়েও আর হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তারপর এসে ওই খাবার দাবার খাওয়ার। সুমন্তদা বলো। ভুবির রান্নাটা তো আমি আলাদা করে বলছি না, অ্যাপার্ট ফ্রম দ্যাট ট্রিপে যেটা হয়েছে আমি বলছি, ওয়াজওয়ানটা আমার মানে অদ্ভুত লেগেছে। মিটটা আমার মনে হয়েছে প্রচন্ড ফ্রেশ, আর তারপরে যেটা হচ্ছে এক একটা কারি টেস্ট পুরো আলাদা, আর সবকটা ফ্লেভার কিন্তু পাওয়া যায়। সেকেন্ড যেটা আমি বলবো, কোথাও গেলেই একটু ওই প্রকৃতি দেখতে দেখতে একটু ভালো চা খাবো, এটাও আমার একটা ইচ্ছে থাকে আর কি। গন্ডোলা থেকে ফেরার সময় কাবার টেস্ট করলাম, ওটা আমার একটু অন্যরকম লেগেছে, ওটা কিন্তু বেশ ভালো, মানে একটু রিফ্রেশিং টাইপের। তারপরে যেটা হচ্ছে অবশ্যই বলতে হবে এখানে যে আমাদের পেহেলগাঁওয়ের যে কুকের হাতের রান্না, আমার একটা জিনিস যেটা মনে হয় সেটা হচ্ছে অনেক মশলা দিয়ে অনেক কিছু করে অনেক রান্না করা যায়, কিন্তু অল্প মশলা দিয়ে একটা টেস্টি রান্না করা, এর মধ্যে একটা ট্যালেন্ট লাগে। এই কুক যিনি, উনি প্রত্যেকটা রান্না কিন্তু এই কোয়ালিটি করে দিয়েছে। ট্রাউট অবশ্যই ভালো, কিন্তু আই হ্যাভ হ্যাড বেটার। হিমাচলে খেয়েছিলাম, ওরা নিজের বাড়িতে রান্না করে দিয়েছিলেন, তো সেটা টেস্ট একদমই আলাদা। আর পাঠানকোটে এসে ওই যে রাত্রিবেলা আমরা তিনজনে গেলাম, গিয়ে মশলা পাপড় খেলাম, আমার ওটাও খুব ভালো লেগেছে। মেক্সিকানরা ওটাকে নাচোস বলে। ফুড কিন্তু আমরা প্রত্যেক জায়গায় ট্রাই করি, খাবার নিয়ে আমাদের কোনো বাদ বিচার নেই, সবসময় ছবিতে ধরা যায়নি। আপনাদের যদি মনে হয় সেটাও ইনক্লুড করবো তো অবশ্যই কমেন্টে জানাবেন। লাস্ট প্রশ্ন আমার, কেন আমাদের ভিউয়ারদের বলবো যে আপনারা কাশ্মীরে অন্তত একবার যান? আমি বলবো একবার নয়, বেশ কয়েকবার যেতে হবে। কাশ্মীর এক একটা সময় এক এক রকম সৌন্দর্য, আমরা ফলের সৌন্দর্য দেখেছি, আবার মার্চ এপ্রিল বরফটা গলে সেই সময় একটা সৌন্দর্য আছে। সত্যি কথা বল, যদি কাউকে বলতে হয় যে কাশ্মীর যাও, আমি বলবো যে অল্প অল্প জায়গা গিয়ে আর কি, মানে একসাথে পুরো কাশ্মীর না করে যদি যাওয়া যায় সেটা হবে সব থেকে ভালো, এটাই আমার বক্তব্য। আমি একমত, একটা জায়গায় একটু বেশি করে সময় দিতে হবে, মানে অ্যাপার্ট ফ্রম দা পপুলার প্লেসেস, কাশ্মীরে প্রচুর রকমের টেরেন আছে, আর এক একটা টেরেনের এক একটা সিজনাল ভেরিয়েশনে সেই টেরেনের সৌন্দর্য আর এক রকম হয়ে, তো এই সব কারণের জন্যই। আর যেটা আমাদের নিজেদের জায়গায় এত সুন্দর যখন রয়েছে, আমার মনে হয় জীবনে একবার কেন বারবার সত্যি যাওয়া উচিত। ঠিক তাই, এবারের মতন আমরা ভূস্বর্গ ভ্রমণের বিবরণ শেষ করছি ঠিকই, কিন্তু এটা আমাদের প্রাথমিক ভ্রমণ ছিল, আমরা আরও যাব, আরবার যাব, আবার
কোনো নতুন স্থানের বিবরণ দিতে, বর্ণনা দিতে, এইভাবে তুলে ধরতে আপনাদের সামনে আসব। ততদিনের জন্য গুড বাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।